ছেলে তার বাবার ব্যাংকের ঋণ শোধ করতে ব্যাংক ডাকাতি করতে বাধ্য হয়। এটা শুধুমাত্র একটা ডাকাতির গল্প নয়, এটা একজন সন্তানের তার বাবার সম্মান বাঁচানোর যুদ্ধের গল্প। গ্রামের সম্মানে একজন কৃষক ফসলের আশায় জমি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন, কিন্তু ঋণের চাপেই তিনি মারা যান। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, ঋণ পরিশোধ না হওয়ার কারণে ব্যাংক তার নিজের জমিতেই তাকে দাফন করতে দেয় না, যেখানে পুরো গ্রামের মানুষ একই ঋণের ফাঁদে বন্দী। সেখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য ব্যাংক ডাকাতির গল্প। কৃষকরা কি পারবে তাদের অধিকার ফিরে পেতে, আর ছেলে কি পারবে তার বাবার সম্মান রক্ষা করতে? আমি কথা দিচ্ছি, এই সিনেমা আপনাকে পরিবার আর বাবার ত্যাগের মূল্য নতুন করে উপলব্ধি করাবে। ধানুষ ভক্তদের জন্য এটা একদম মাস্ট ওয়াচ। তাহলে চলুন শুরু করা যাক। ঝড় বৃষ্টির রাত, যে রাতে মানুষ অকারণে বাইরে বের হওয়ার কথা চিন্তাও করে না, সেই রাতে চোরদের জন্য আদর্শ রাত। কারা এবং মুরগেশান, এই দুই চোর প্রবল ঝড় বৃষ্টির মাঝে চুরি করতে বেরিয়েছে। কারা শপথ করেছে এটাই তার শেষ চুরি। তারা একটা নির্জন ফাঁকা বাড়িকে টার্গেট করে। বাড়িতে এ সময় লোকজন ছিল না, হয়তো বাইরে গিয়ে তারা ঝড় বৃষ্টির কারণে আটকে গিয়েছে। তবুও দুইজনে বিদ্যুৎ বোর্ডের লাইনম্যানের ড্রেস আপ পরে নিয়েছিল, কারণ ধরা পড়লে তারা যেন বলতে পারে তারা লাইন চেক করতে এসেছে। চুরি করতে ঢোকার আগে দুইজনে হাতে আঠা মেখে নেয়, যাতে ফিঙ্গারপ্রিন্ট না থাকে। এছাড়া শরীরে বামও লাগিয়ে নেয়, যাতে কুকুর তাদের শরীরের গন্ধে তাদেরকে ডিটেক্ট করতে না পারে। অশিক্ষিত হলেও টেকনিকে কারা বেশ স্মার্ট। তো এরপরে দুজনে বাড়ির সদর দরজার সামনে যায়। কারা একটি অভিনব কৌশলে তালা ভাঙে। প্রথমে তালার চাবির ফুটোতে বারুদ ঢালে, এরপর তাতে একটি সলতে লাগিয়ে দেয়। সলতে আগুন দেওয়ার পরে বারুদ স্পর্শ করতেই তালাটি ব্লাস্ট করে ভেঙে যায়। বেশ ইজিলি তারা কাজটা করে ফেলে। এরপরে ভেতরে ঢুকে তারা আলমারির লক ভেঙে দেখে ভেতরে প্রচুর টাকা এবং গহনা রাখা আছে। কারা দুই ব্যাগে সেগুলো ভরে নেয় এবং এক ভাগ মুরগেশনকে দেয়। আজ মুরগেশনের প্রথম চুরি, তাই সে খুবই ভয় পাচ্ছিল। তারা বেরিয়ে যাবে তার আগেই আর একটা ঝামেলা হয়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে বাড়ির লোকজনরা ফিরে আসে। কারা বুঝতে পারে যে বাহিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। কারা সেখান থেকে বের হওয়ার উপায় খুঁজছিল। পরে সে ভেন্টিলেটর দেখতে পায়। মুরগেশন বলে, প্রথমে ভাই আমাকে পাঠিয়ে দাও। কারা মুরগেশনের ভীত ফেস দেখে প্রথমে তাকেই উঠিয়ে দেয়। এবার মুরগেশনের কারাকে তুলে নেওয়ার পালা, কিন্তু ভয়ে আতঙ্কে মুরগেশন তাকে ফেলে রেখেই পালিয়ে যায়। ফলে কারা আর পালানোর সুযোগ পায় না। পালাতে না পারায় এখন একটাই অপশন, প্রতিরোধ। কারা ভেতর থেকে দরজার ছিটকেনি আটকে দিয়েছিল, তবে মানুষের ধাক্কাতে ছিটকেনি ভেঙে যায়। সকলে ভিতরে ঢুকে গেলে কারা তাদের সাথে ফাইট শুরু করে। ওদেরকে ধরাশায়ী করে কারা বাইরে বের হতেই দেখে পুরো গ্রাম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এই বাড়িটা যেমন তেমন লোকের ছিল না, বরং এটা একজন এমএলএর বাড়ি। তাই ধরা দেওয়া ছাড়া কারার আর কোনো অপশন থাকে না। পরে উত্তম মাধ্যম দিয়ে কারাকে থিরুবারুম থানায় নিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। কারার প্রেমিকা শেল্লি এই সত্যটা জানতো না যে কারা একজন চোর। সে জানতো কারা বিদ্যুৎ বোর্ডের চাকরি করে। সে থানায় গিয়ে কারাকে ছাড়াতে অনেক আহাজারি শুরু করে। তবে কারা এবার প্রেমিকার সাথে সত্যিটা স্বীকার করলে শিল্লি বাকরুদ্ধ হয়ে থানা থেকে বেরিয়ে যায়। এদিকে 3G জেলা পুলিশ অফিসে ডিএসপি ভাড়া বসে ঝিমাচ্ছিল। এসপি অফিসে আসলে সে রাতের বিভিন্ন পজিশনে টহলের আপডেট দিতে চায়। এ সময় এসপির ওয়্যারলেসে নোটিফিকেশন আসে, ভিরুবারম্যের এমএলএর বাড়িতে চুরি হয়েছে। চোরকে আপাতত থানায় আনা হয়েছে, তবে তাদের স্থানীয় ডিএসপি ছুটিতে আছে, তাই অতিরিক্ত ডিএসপিকে সেখানে পাঠাতে বলা হয়। কথাটা শুনতে পেয়ে ভারাথান এসপিকে রিকোয়েস্ট করে কেসটা যেন তাকে দেওয়া হয়। 30 বছরের সার্ভিস লাইফে সে অনেক বড় বড় কেস সলভ করেছে, কিন্তু এখনো ক্রেডিট পায়নি। সব ক্রেডিট উপর মহলের লোকেরা নিয়ে চলে গেছে। তাই অবসরের আগে ভাড়া একটু লাইমলাইটে থাকতে চায়। যেহেতু এমএলএর বাড়িতে চুরি হয়েছে, তাই অবশ্যই এটার প্রেস কভারেজ হবে। এই সুযোগে সেও একটু নিউজে আসতে পারবে, ফলে সে সম্মানের সাথে রিটায়ার্ড করতে পারবে। সব শুনে এসপি ভারাথানকে কেসের দায়িত্ব দিয়ে দেয়। ভারাথান আনন্দের সাথে থিরুভারমপুর থানায় চলে যায়। ততক্ষণে কারাকে নামিয়ে রাখা হয়েছিল। কারার চুরির টেকনিক দেখে ভাড়া বেশ অবাক হয়। সে স্টাফদের প্রেস খবর দিতে বলে।
আর আরেকজনকে প্রেস কনফারেন্সের জন্য কেসের ডিটেলস লিখতে বলে। এমএলএর বাড়ি থেকে ৫৪ ভরি সোনা চুরি হয়েছিল। ভাড়া ৫৪ ভরির জায়গায় ১০০ ভরি লিখতে বলে, যাতে চুরিটাকে বড় মাপে মনে হয়। এছাড়া ভাড়াথান এমনভাবে কেসটা সাজায় যাতে মনে হয় অনেক দূরদর্শী প্ল্যানের মাধ্যমে সে কারাকে গ্রেপ্তার করেছে। এসব শুনে কারা ভাড়াকে বলে, আপনি কাজটা ঠিক করছেন না। কথাটা শুনে ভাড়া ক্ষিপ্ত হয়ে যায় এবং ছুটে গিয়ে কারার বুকে লাথি মারে, মুখে একটা ঘুষি মেরে আয়নার কাছে এসে নিজেকে রেডি করে যাতে প্রেস কনফারেন্সে তাকে সুন্দর দেখায়। এ সময় কারা পেছনে উঠে দাঁড়ায় এবং ভাড়ার কাছে এগিয়ে আসে। ভাড়া কিছু করার আগেই কারা তাকে ঘুষি মারে। এক ঘুষিতেই ভাড়ার অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে তাকে আরো কিল ঘুষি মারে এবং সেখানে থাকা ইলেকট্রিক তার দিয়ে থানার পাওয়ার সাপ্লাই অফ করে দেয়। তারপরে থানা থেকে পালিয়ে যায়। পুলিশেরা তেড়ে এসে কারাকে আর খুঁজে পায় না। কারা জঙ্গলের ভেতরে লুকিয়ে প্রার্থনা করছিল, ভগবান এবারের মতন বাঁচিয়ে দাও, আর কখনো চুরি করব না। যাই হোক, ৬ মাস কেটে যায়। কারা এখন শেরলিকে বিয়ে করে তাকে নিয়ে রেনিগুন্তাতে থাকে। শেলিকে প্রমিস করেছিল আর কখনো চুরি করবে না। তো সেখানে দুজন একটা হোটেলে কাজ করে। দিন রাত হাড় ভাঙা খাটুনির পরেও ঠিক মতন বেতন পেত না। তাছাড়া তারা যে বাড়িটাতে থাকতো সেটারও ভঙ্গুর অবস্থা। একটু বৃষ্টি হলেই সিলিং বেয়ে পানি পড়ে। এভাবে মানবেতর জীবন কারার কাটাতে পারছিল না। তাছাড়া তার স্ত্রীর এত কষ্ট সে সহ্য করতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় নিজেই ক্যান্টিন খুলবে। শেলি খুব ভালো রান্না পারে, তাই সে রান্না করবে আর কারা খাবার সার্ভ করবে। কিন্তু ক্যান্টিন খোলার জন্য তাদের কাছে টাকা ছিল না। তাই ওরা ব্যাংকে লোন নিতে চায়, কিন্তু ব্যাংক তো গ্যারান্টি ছাড়া লোন দেবে না। লোন নিতে হলে বাড়ির জমি গহনা কিছু না কিছু বন্ধক রাখতেই হবে। তাই কারা ভাবে গ্রামে তো তাদের একটা ৮ একর জমি আছে, সে ওই জমি বন্ধক রেখে আপাতত লোন তুলবে। ক্যান্টিনে ভালো ব্যবসা হলে আস্তে আস্তে লোন শোধ করে দেবে। যেই ভাবা সেই কাজ। জমির দলিল আনার জন্য কারা স্ত্রীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে কারা স্ত্রীকে বাড়িতে নিয়ে যায় না, সেলিকে একটি লজে রেখে একাই গ্রামে ঢোকে। কারণ ১৬ বছর আগে কারা বাবার টাকা চুরি করে গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল। এত বছর পরে তার প্রতি সবার আচরণ কেমন আছে সেটা বোঝার জন্য সে একাই গ্রামে যায়। তবে সরাসরি বাড়িতে না গিয়ে আগে মামার সাথে দেখা করে। মামা কারাকে দেখা মাত্রই থাপ্পড় দিয়ে দেয় এবং গালমন্দ করে। সে কারাকে বাবার সাথে দেখা না করেই ফিরে যাবার পরামর্শ দেয়। তাই রাগ করে কারা ফিরে যাওয়ার জন্য বাস স্টপে অপেক্ষা করছিল। এরপর বাস আসায় সে উঠতে গিয়েই দেখে বাসে তার বাবা নামছে। সে বাবার চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাবা তাকে ঠিকই চিনে ফেলে। তবে বাবা কারার উপরে একটুও রাগ নেই, বরং ছেলেকে ফিরে পেয়ে সে আনন্দে কেঁদে ফেলে। এরপর বাবা কারাকে নিয়ে বাড়ি ফিরে আসে। কারার মাও তাকে দেখে আনন্দে কেঁদে ফেলে। কারার গোসলের জন্য বাবা পানি গরম করে দেয়। তবে কারার কাছে এক্সট্রা ড্রেস ছিল না, তাই বাবা তাকে নতুন ড্রেস, স্যান্ডেল, তোয়ালে সবকিছু কিনে দেয়। এত সবের মাঝে কারা বাবার কাছে জমির দলিল চাইতে পারে না। পরের দিন কারা বাবার সাথে মাঠে যায়। ক্ষেতের মাঝে ট্রাক্টর দেখে কারা বাবাকে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। বাবা জানায় বেশি ফলনের আশায় জমির দলিল বন্ধক রেখে সে এই ট্রাক্টরটা কিনেছিল। কিন্তু গত ৭ মাস ধরে ট্রাক্টরটা এভাবেই পড়ে আছে, কারণ বৈশ্বিক যুদ্ধের কারণে ডিজেলের দাম আকাশ ছোঁয়া। ফলে লোনের সুদ ক্রমাগত বেড়েই যাচ্ছে। বাবা জানায় শুধু তারই না, বরং আশপাশের সবার মাথার উপরেই লোনের বোঝা। বাবা অলরেডি জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন তুলেছে। এটা শুনে কারা খুবই আপসেট হয়ে যায়। সে শহরে কাজ আছে বলে বাড়ি চলে আসে। তবে সে খোঁজ খবর নেয় জমির উপর লোন তোলা থাকলে সেটা বিক্রি করা যায় কিনা। একজন জানায় ওই জমি ওয়ারিশ সূত্রে কারার অধিকার, তাই সে জমিটা বিক্রি করতে পারবে। সে বর্তমান বাজার দর জেনে নেয়। ৮ একর জমি বিক্রি করলে সে প্রায় ১০ লাখ টাকা পেয়ে যাবে। তো সিদ্ধান্তহীনতা নিয়ে সে লজে তার স্ত্রীর কাছে ফিরে আসে। সবকিছু শোনার পরে সেলি বলে যে বাবা মায়ের এরকম দুর্দশার সময় তাদের পাশে দাঁড়ানো উচিত। তবে কারা বলে সে চেষ্টা না করলে বাবা কখনোই ব্যাংকের লোন টাকা শোধ করতে পারবে না। পরের দিন কারা আবারও গ্রামে ফিরে গিয়ে দেখে তার বাবা গ্রামের অন্যদের সাথে মিটিং করছে। তারা শুনেছে ব্যাংক ওদের জমি বাজেয়াপ্ত করে নেবে, তাই এটার প্রতিকারের ব্যাপারেই তার আলোচনা করছিল। আলোচনা শেষে বাবাকে একা পেয়ে কারা বলেই দেয় তাদের জমির বর্তমান দাম প্রতি একর জায়গায় ১,২৫,০০০ টাকা। তাই সে বাবাকে জমিটা বিক্রি করতে বলে। বিক্রি করা টাকা দিয়ে জমির লোন পরিশোধ করবে এবং বাকি কিছু টাকা, মানে ২ লাখের মতন টাকা কারাকে দিলেই চলবে। কারার কথা শুনে তার বাবা ভীষণ আপসেট হয়ে যায়। সে ভেবেছিল কারা বদলে গেছে, কিন্তু সে এখনো একই রকমে জোচ্চোর বা সেলফিশ রয়ে গেছে। বাবার সাথে কারার বেশ তর্কাতর্কি হয়ে যায়।
এবং সে রাগ করে চলে যায়। বাবাও আপসেট হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে খাবার খেতে গিয়ে বাবা কষ্টে খেতেও পারছিল না। পেটে খিদে থাকলেও সে আর খায় না। এর মধ্যে আবার বাড়িতে পিয়ন আসে এবং ব্যাংকের একটি নোটিশ দেয়। লোন শোধ দিতে না পারায় ব্যাংক তার জমি বাজেয়াপ্ত করে নিচ্ছে। এদিকে কারা বেশ ভাবনা চিন্তায় পড়ে বাড়ি ফিরে গিয়ে বাবাকে দেখতে পায় না। তবে সে ব্যাংকের নোটিশটা ঠিকই পেয়ে যায়। এরপরে ক্ষেতের কাছে গিয়ে দেখে বাবা তাদের পূর্বপুরুষের সমাধির কাছে বসে চিন্তায় মগ্ন। তার মন অনেক খারাপ। কিন্তু কারা ওই বিষয়টাই নজর দেয় না। সে তার বাবার উপর রাগারাগি করে, বলে এই জমি তারা কেউই পাবে না, বরং ব্যাংক নিয়ে চলে যাবে। তাই সে বাবাকে জমিটা বিক্রি করতে বলে। কিন্তু বাবা জানায় এই জমিতে তাদের পূর্বপুরুষেরা শুয়ে আছে, তাকেও মৃত্যুর পরে ওনাদের পাশে সমাধিত করা হবে। তাই সে এই জমি প্রাণ থাকতে বিক্রি করবে না। কারা বাবাকে বলছিল, যদি জমির প্রতি এত মায়াই থাকে তাহলে জমি বন্ধক রেখেছিলে কেন? বাবা শান্ত গলায় তাকে উত্তর দেয়, তিনি একজন শিক্ষিত মানুষকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে লোকটা তাদের সবাইকে ঠকিয়েছে। কিন্তু কারা তখনও জমি বিক্রি করার কথাই বলতে থাকে। তখন বাবা কষ্টভরা কণ্ঠে বলেন, তুমি তো টাকা নিয়ে চলে যাবে, কিন্তু এই জমিটা না থাকলে আমি আর তোমার মা কিভাবে বাঁচবো সেটা একবারও ভেবে দেখেছো? কথাগুলো শুনে কারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। বাইরে থেকে মনে হচ্ছিল সে রাগ করে চলে যাচ্ছে, কিন্তু আসলে সে চলে যাচ্ছিল লজ্জা আর অনুশোচনায়। বাবার কাছে এত বড় অন্যায় আবদার করেছিল, এই অপরাধবোধই তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। বাবা ছেলের পেছনে ছুটে আসেন। তিনি মানত করেছিলেন ছেলে ফিরে এলে একটা ছাগল কুরবানি দেবেন। সেই জন্য শালার কাছ থেকে ৪,০০০ টাকাও ধার করেছিলেন। সেই টাকাটা ছেলেকে দিতে চাইলে কারা নিতে অস্বীকার করে। শেষবারের মতন বাবা অনুরোধ করেন অন্তত নিজের ঠিকানাটা লিখে দিয়ে যেতে। কিন্তু কারা আর পেছনে ফিরে তাকায় না। এরপরে দেখা যায় শেল্লি তখন কারাকে বোঝাচ্ছে তার এভাবে চলে আসা উচিত হয়নি। এই কঠিন সময়ে বাবার পাশে দাঁড়ানোই ছিল তার দায়িত্ব। কথাগুলো কারার মনেও দাগ কাটে। তাই পরের দিনই তারা আবার গ্রামে ফিরে আসে। বাড়ির পথে মুরগেশানের সঙ্গে দেখা হয়ে যায়। যেদিন কারা ধরা পড়েছিল সেদিন তাকে ফেলে পালিয়েছিল এই লোকটাই। সেই ক্ষোভে কারা তাকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে চলে যায়। বাড়িতে পৌঁছে সে শেল্লিকে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মা তাকে বাবার সঙ্গে দেখা করতে বলেন। বাবা তখন ঘরের ভেতরে শুয়েছিলেন। কারা গিয়ে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ মেলে না। কারার বাবা তখন পৃথিবী থেকে চলে গিয়েছে। বাবা আর বেঁচে নেই। যে মানুষটার কাছে ক্ষমা চাইতে এসে ফিরে এসেছিল সেই মানুষটাই আর নেই। বাবার কাছে নিজের ভুল স্বীকার করার সুযোগটাও সে হারিয়ে ফেলেছে। এরপর গ্রামের নিয়ম অনুযায়ী বাবার দেহকে শেষ কৃতিত্বের জন্য প্রস্তুত করা হয়। পূর্বপুরুষের সমাধির পাশে তাকে দাফন করার প্রস্তুতি চলছিল। কারণ জীবনের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরও তিনি যেন নিজের মানুষদের কাছেই থাকেন। কিন্তু ঠিক তখনই ব্যাংকের লোকেরা এসে উপস্থিত হয়। তারা জানায় ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এই জমিটি ব্যাংকের বাজেয়াপ্ত সম্পত্তি, তাই সেখানে কোনো দাফন করতে দেওয়া হবে না। গ্রামবাসী আর ব্যাংকের লোকদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর পুলিশও এসে পৌঁছায়। পুলিশ দেখে কারা চুপচাপ পেছনে সরে যায়। শেষ পর্যন্ত কবর খোঁড়া হলেও বাবাকে সেখানে দাফন করা যায় না। পরের দিন কারা আর তার মামা ব্যাংকে যায়। ব্যাংকের ম্যানেজার মথুসেলভান তখন মাঠকর্মীদের নিয়ে মিটিং করছিল। সে তাদের নির্দেশ দিচ্ছিল যত বেশি সম্ভব মানুষকে ঋণের আওতায় আনতে হবে। ঋণের কাগজ থাকা গোপন শর্তগুলোর ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না, কারণ বেশিরভাগ মানুষই কাগজপত্র ভালোভাবে পড়ে না। আর সেই সুযোগটাই তারা কাজে লাগাবে। মিটিং শেষ হলে কারার মামা ম্যানেজারের কাছে গিয়ে সমাধির জন্য অনুরোধ করেন। কিন্তু যে মানুষটা ঋণ দেওয়ার সময় এত মিষ্টি করে কথা বলছিল, আজ সে তাদের চিনতেই পারেনি। ঠান্ডা গলায় জানিয়ে দেয় নিয়মের বাইরে কিছুই করা সম্ভব নয়। মামা প্রতিবাদ করলে নিরাপত্তা কর্মীদের দ্বারা তাদেরকে লাঞ্ছিত করা হয়। এদিকে কারার বাবার মরদেহ ফ্রিজার ভ্যানে রাখা ছিল। মুরগেশান জানায় সর্বোচ্চ ১ সপ্তাহের জন্য মরদেহ মর্গে রাখা যাবে, তবে কাগজে লিখতে হবে এটি একটি বেওয়ারিশ লাশ। মামা এই অপমান মেনে নিতে পারছিলেন না, কিন্তু কারা জানতো তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। সে বলে, বাবার লাশ কয়েকদিন মর্গে থাকুক, এর মধ্যেই আমি ৩ লক্ষ টাকা জোগাড় করব। মামা অবাক হয়ে জিজ্ঞেস করেন, মাত্র ৭ দিনে এত টাকা কোথায় পাবে? কারা তখন বলে, যেভাবে এই ব্যাংক আমাদের ঠকিয়েছে আমিও সেভাবেই ব্যাংক থেকে টাকা নিয়ে আবার সেই ব্যাংকেই টাকা ফেরত দেব। শেষ পর্যন্ত বাবার মরদেহকে বেওয়ারিশ দেখানোর জন্য রাস্তার পাশে রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে সেটি তুলে নিয়ে যায়। যে কর্মচারীরা তাদের সাহায্য করছিল সে জানায় ৭ দিনের মধ্যে মরদেহ দাবি না করা হলে ৮ম দিনে বিকেল ৩টার পর সেটিকে দাহ করে ফেলা হবে।
মর্গে পৌঁছানোর পর মরদেহটাকে কোনো সম্মান দেখানো হয়নি। স্ট্রেচার থেকে একটা হাত নিচে ঝুলে পড়লে একজন কর্মচারী সেটাকে পা দিয়ে ঠেলে আবার উপরে তুলে দেয়। এই দৃশ্যটা দেখে কারার বুকটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। জীবিত অবস্থায় যে মানুষটা সারা জীবন সম্মানের সঙ্গে বেঁচেছেন, মৃত্যুর পরে তার ভাগ্যে জুটল শুধু অপমান। আর সেই অসহায় দৃশ্যের সামনে দাঁড়িয়ে কারা শুধু নিজের ভেতরের যন্ত্রণাটুকু চেপে রাখার চেষ্টা করতে থাকে। বাবার লাশের প্রতি হওয়া অপমানের কথা যতবার কারার মনে পড়ছিল, ততবারই তার ভেতরের আগুনটা আরো তীব্র হয়ে উঠছিল। সে বুঝে গিয়েছিল এই অন্যায়ের জবাব তাকেই দিতে হবে। অবশেষে কারা তার মামা আর মুরগেশান মিলে ব্যাংক লুটের পরিকল্পনা শুরু করে। প্রথমে তারা মেইন ব্রাঞ্চকে টার্গেট করতে চেয়েছিল, কিন্তু ব্যাংকের ঠিক সামনে একটা হাসপাতাল থাকায় সেখানে দিনরাত মানুষের ভিড় লেগেই থাকতো, তাই ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি ছিল। কয়েকদিন ধরে বিভিন্ন ব্রাঞ্চ পর্যবেক্ষণ করার পর তারা একটি নির্দিষ্ট শাখাকে বেছে নেয়। রাতে গোপনে ব্যাংকের আশপাশ ঘুরে দেখে কারা অবাক হয়ে যায়। বাইরে কোনো সিকিউরিটি গার্ড নেই, এমনকি পুলিশের টহলও চোখে পড়ে না। ব্যাপারটা তার কাছে সন্দেহজনক মনে হয়। তাই পরের দিন সে আর তার মামা নতুন একটা নাটক সাজায়। তারা ব্যাংকে গিয়ে বলে এখানে 2 লাখ টাকা জমা রাখতে চায়। এত বড় অঙ্কের টাকার কথা শুনে ম্যানেজার খুশিতে আত্মহারা হয়ে যায়। সুযোগ বুঝে কারা জিজ্ঞেস করে, আমরা যদি এখানে টাকা রাখি তাহলে টাকার নিরাপত্তার গ্যারান্টি কি? ম্যানেজার গর্বের সাথে জানায় ব্যাংকে অত্যাধুনিক অ্যালার্ম সিস্টেম রয়েছে। কেউ চুরি করার চেষ্টা করলেই সংকেত সরাসরি থানায় পৌঁছে যাবে, আর কয়েক মিনিটের মধ্যেই পুলিশ হাজির হবে। বিদায়ের সময় সম্ভাব্য বড় গ্রাহক ভেবে সে তাদের একটি ডায়েরি উপহার দেয়। সেই ডায়েরিতে ব্যাংকের সব শাখার বিস্তারিত তথ্য ছিল। রাতে তারা চুরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কারা আগে থেকে একটি গাড়ি চুরি করে রেখেছিল, যাতে কাজ শেষে দ্রুত পালানো যায়। প্রথমে সে অ্যালার্ম সিস্টেমের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তারপর তালা ভেঙে ব্যাংকের ভেতরে ঢোকে। কিন্তু ভেতরে গিয়ে সে বড় ধাক্কা খায়। তার ধারণা ছিল টাকা হয়তো ড্রয়ারগুলোতে রাখা থাকবে, অথচ সব ড্রয়ার খালি। সমস্ত টাকা রাখা হয়েছে বিশাল একটি ভোল্টের ভেতরে। সমস্যা হলো ভোল্ট খুলতে হয় কিভাবে সেটা তার জানা ছিল না। হতাশ হয়ে সে একটি ভারী হাতুড়ি দিয়ে বারবার ভোল্টে আঘাত করতে শুরু করে। বাইরে দাঁড়িয়ে থাকা মুরগেশান পর্যন্ত সেই শব্দ শুনে ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত মামা তাকে থামিয়ে দেয়, কারণ এভাবে শব্দ করলে টাকা পাওয়ার আগেই পুলিশ এসে যাবে। সেই দিন ব্যর্থ হয়েই ফিরতে হয় তাদের। পরের দিন সকালে একটা চায়ের দোকানে বসে থাকতে থাকতে কারা হঠাৎ একটা বিষয় খেয়াল করে। আশেপাশের সব মানুষ একটা সেলুনের সামনে ভিড় জমিয়েছে, কারণ টেলিভিশনে যুদ্ধের খবর দেখানো হচ্ছিল। সবাই নিজেদের কাজ ফেলে খবর দেখতে ব্যস্ত। আর ঠিক তখনই কারার মাথায় নতুন একটা পরিকল্পনা আসে। সে বুঝতে পারে রাতের বদলে দিনের বেলায় ডাকাতি করাই বেশি সুবিধাজনক হবে, কারণ গুরুত্বপূর্ণ খবর প্রচারিত হলে মানুষের মনোযোগ অন্যদিকে চলে যায়। তারপর তারা হাইওয়ের পাশে থাকা মধুকুলাথুরের পাঞ্জাব ইউনিয়ন ব্যাংকে টার্গেট হিসেবে বেছে নেয়। দুটো দেশি পিস্তলও জোগাড় করে ফেলে। যুদ্ধের খবর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষ টিভির সামনে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে কারা তার মামা মুখ ঢেকে ব্যাংকের ভেতরে ঢুকে যায়। আগে থেকেই তারা জেনে রেখেছিল ব্যাংকে মোট 8 জন স্টাফ কাজ করে। মুরগি শানকে বাইরের গাড়িতে রাখা হয়। কোনো বিপদ দেখলে সে বাঁশি বাজিয়ে সতর্ক করবে, আর পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গাড়িতে রাখা দেশি বোমা ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ব্যাংকের ভেতরে ঢুকেই তারা কর্মচারীদের জিম্মি করে ফেলে। তবে ম্যানেজারকে কোথাও দেখা যাচ্ছিল না। পরে খুঁজে বের করে তাকেও আটকে ফেলে। এরপর সবাইকে হাত পা মুখ বেঁধে একটা জায়গায় বসিয়ে রাখা হয়। কারা ভোল্টের চাবি চাইলে একজন কর্মচারী ভয়ে সেটি দিয়ে দেয়। ভোল্ট খুলতেই তাদের চোখ কপালে ওঠে। ভেতরে স্তূপ করে রাখা অসংখ্য টাকার বান্ডিল। কিন্তু অবাক করার বিষয় হলো কারা 1 টাকাও বেশি নেয় না। সে শুধু 3 লাখ টাকা তুলে নেয়, কারণ তার বাবার ঋণের পরিমাণও ছিল 3 লক্ষ টাকা। তার লক্ষ্য চুরি করা নয়, বাবার শেষ ইচ্ছা পূরণ করা। সবকিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু বের হওয়ার ঠিক আগ মুহূর্তেই এক পুলিশ অফিসার ব্যাংকে ঢুকে পড়ে। বাইরে থাকা মুরগেশান সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে সতর্ক করে দেয়। পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়। কারা দ্রুত সব স্টাফকে একটি কক্ষে আটকে ফেলে, তারপর নিজে এমনভাবে বসে পড়ে যেন সে ব্যাংক কর্মচারী, আর মামা দাঁড়িয়ে থাকে সাধারণ গ্রাহকের মতন। পুলিশ অফিসার ভেতরে ঢুকে চারপাশ ফাঁকা দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে বাকিরা কোথায়? কারা একদম স্বাভাবিক গলায় বলে ম্যানেজারের মেয়ের বিয়ে, সবাই সেখানে গেছে। অফিসার এবার গার্ডের কথা জানতে চাইলে কারা বলে সে চা খেতে গেছে। কথাগুলো শুনে অফিসারের সন্দেহ কিছুটা কমে যায়।
সে জানায় নতুন পোস্টিং হয়েছে, তাই এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই। ভাগ্যক্রমে কারা আগে থেকে জানতো অ্যাকাউন্ট খোলার জন্য কি কি কাগজপত্র লাগে, তাই আত্মবিশ্বাসের সাথে কথাবার্তা চালিয়ে যেতে থাকে। কিন্তু সমস্যা তৈরি হয় যখন অফিসার বলে সব ডকুমেন্ট সে সঙ্গে করে নিয়ে এসেছে, আজই ফর্ম পূরণ করে যেতে চায়। কারা বুঝতে পারে এবার সত্যিই বিপদে পড়ছে, কারণ অ্যাকাউন্ট খোলার পুরো প্রক্রিয়া তার জানা নেই। তাই সে অজুহাত দেয় ম্যানেজারের সই ছাড়া কাজ হবে না। কিন্তু অফিসারও নাছোড়বান্দা, সে ফর্ম চায়। উপায় না দেখে কারা ম্যানেজারের রুম থেকে একটি ফর্ম এনে দেয়। এদিকে অফিসারের চোখ বারবার মামার দিকে চলে যাচ্ছিল, কারণ মামার আচরণ তার কাছে অস্বাভাবিক লাগছিল। সে নার্ভাস হয়ে কলম নিয়ে খেলছিল। এক পর্যায়ে অফিসার নিজেই ফর্ম পূরণ করতে শুরু করে। তারপর হেসে বলে, আপনি কি পড়াশোনা জানেন না, তাই ফর্ম পূরণ করতে পারছেন না? পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই কারা কথা সামলে নেয়। অবশেষে অফিসার চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মনে হচ্ছিল বড় বিপদটা হয়তো কেটে গেছে, কিন্তু ঠিক তখনই বন্দি কর্মচারীদের একজন পালানোর চেষ্টা করে। তাকে আটকাতে গিয়ে ধস্তাধস্তির মধ্যে একটা জোরালো শব্দ হয়ে যায়। দরজার বাইরে চলে যাওয়া পুলিশ অফিসার সেই শব্দ শুনে হঠাৎ থেমে যায়। আর সেই মুহূর্তে কারা আর তার মামার বুকের ভেতর থেকে ধক ধক শব্দ ওঠে। পুলিশ অফিসার শেষ পর্যন্ত আর কোনো সন্দেহ না করে চলে যায়। এরপর কারা আর তার মামা নিরাপদে টাকা নিয়ে পালিয়ে আসে। চুরি সফল হওয়ায় তাদের মুখে অনেকদিন পর স্বস্তির হাসি দেখা যায়। অবশেষে কারা তার বাবার ইচ্ছা পূরণ করতে পারবে। অন্যদিকে চুরির খবর পৌঁছে যায় ডিএসপি ভারাথানের কাছে। তিনি সঙ্গে সঙ্গে চুরি হওয়ার নোটগুলোর সিরিয়াল নাম্বার সংগ্রহ করার নির্দেশ দেন। এদিকে হেড ব্রাঞ্চের ম্যানেজার মুথুসেলভান ঘটনাস্থলে এসে জানতে পারে পুলিশ এখনো লকারের টাকা হিসাব নেয়নি। সুযোগ বুঝে সে নিজেই আরো 2 লাখ টাকা সরিয়ে ফেলে, যাতে সেটাও চুরির টাকার মধ্যে চলে যায়। তদন্ত করতে গিয়ে ভারাথান প্রথমে সেই ব্রাঞ্চে যায় যেখানে কয়েকদিন আগে কারা চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। সিকিউরিটি অ্যালার্ম খুব দক্ষতার সাথে নষ্ট করা হয়েছে দেখে তার সন্দেহ হয়। ম্যানেজার জানায় কয়েকদিন আগে 2জন লোক ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছিল। কারার স্কেচ দেখানো হলে সে সঙ্গে সঙ্গেই তাকে চিনে ফেলে। এদিকে কারা আর তার মামা বাবার লোনের 3 লাখ টাকা পরিশোধ করতে হেড অফিসে আসে, কিন্তু ততক্ষণে সব ব্রাঞ্চে চুরি হওয়া নোটের সিরিয়াল নোট পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাগ্য ভালো কারা আগেই সব নোট বদলে ফেলেছিল, তাই টাকা পরীক্ষা করেও কোনো মিল পাওয়া যায় না। অন্যদিকে ভারাথান খবর পায় একজনের কাছে চুরি যাওয়া সিরিয়ালের নোট পাওয়া গেছে। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে আসলে কোনো দোকান থেকে টাকা চুরি হয়নি, বরং পুরনো নোটের বদলে নতুন নোট রেখে যাওয়া হয়েছে। ভাঙা তালা দেখে ভারাথান নিশ্চিত হয়ে যায় এটা কারার কাজ, কারণ বারুদ দিয়ে তালা ভাঙার এই কৌশল একমাত্র কারাই ব্যবহার করত। এরপর সে হেড অফিসে চলে আসে। কারা তখনও সেখানেই ছিল, তবে অল্পের জন্য দুজনের দেখা হয় না। এদিকে ভারাথান বিশ্লেষণ করে বুঝতে পারে চোরের খুব জরুরি ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টাকার প্রয়োজন ছিল, কারণ সে চাইলে অনেক বেশি টাকা নিতে পারত, কিন্তু নেয়নি। আবার একই ব্যাংকের একাধিক শাখাকে টার্গেট করেছে, অর্থাৎ এই ব্যাংকের উপর তার ব্যক্তিগত ক্ষোভ আছে। ঠিক তখনই কারা জানতে পারে 3 লাখ টাকা পরিশোধ করলেও ঋণ পুরোপুরি শোধ হয়নি। সুদ, জরিমানা আর বিভিন্ন চার্জ মিলিয়ে এখনো আরো 1,47,000 টাকা দিতে হবে। এটা শুনে তার মামা ক্ষেপে যায়, কিন্তু কারা ম্যানেজারের কক্ষের দিকে তাকিয়ে পুলিশ দেখে বিষয়টা চেপে যায় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। ভারাথান ধারণা করে ঋণের চাপে পড়েই কেউ এই চুরি করেছে, তাই গত 1 মাসে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ পাঠানো হয়েছে তাদের তালিকা চাই। কিন্তু সেলভান চতুরতার সঙ্গে সেই তালিকা থেকে কারার বাবার নাম বাদ দিয়ে দেয়। ফলে পুলিশ কখনো কারার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না। পরে সেলভান নিজেই কারার সঙ্গে দেখা করে। সে সরাসরি বলে ব্যাংকে চুরি করেছে কারাই। চাইলে সে পুলিশকে জানাতে পারত, কিন্তু জানায়নি, কারণ তার কাছে কারা একটা সোনার ডিম পাড়া হাঁস। সে প্রস্তাব দেয় কারা তার জন্য বিভিন্ন ব্যাংকে চুরি করবে, বিনিময়ে ব্যাংক ঋণ শোধ হয়ে যাবে, উপরন্তু অনেক টাকাও পাবে। কিন্তু কারা স্পষ্ট জানিয়ে দেয় সে শুধুমাত্র বাবার জন্য চুরি করেছিল, আর কোনো চুরি সে করবে না। তবুও সেলভান নিজের কার্ড দিয়ে যায় এবং মত বদলালে যোগাযোগ করতে বলে। এদিকে ভারাথান বুঝতে পারে চোর এখনো পুরো উদ্দেশ্য পূরণ করতে পারেনি, অর্থাৎ তার আরও টাকার প্রয়োজন। তাই সে ধরে নেয় খুব শীঘ্রই আরেকটা চুরি হবে। এই ধারণা থেকেই সে সব ব্রাঞ্চের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা শুরু করে। একে একে সব অ্যালার্ম চেক করা হয়। দেখা যায় শুধু পারামাকুড়ি ব্রাঞ্চের অ্যালার্ম কাজ করছে না। আর এটুকুতেই ভারাথান বুঝে যায় পরের টার্গেট এই ব্রাঞ্চ। আসলে কিছুক্ষণ আগেই কারা সেই অ্যালার্মের সংযোগ কেটে দিয়েছিল।
কারণ পরের দিন সে এখানেই চুরি করার পরিকল্পনা করেছিল। পরের দিন পুলিশ সদস্যরা সাধারণ ব্যাংক স্টাফ সেজে ভেতরে অবস্থান নেয় আর ভারাথান বাইরে বসে নজর রাখতে থাকে। কিছুক্ষণ পর কারা তার মামা আর মুরগেশান গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু ব্যাংক থেকে একটু দূরে গাড়ি থামানোতেই ভারাথানের সন্দেহ হয়। কারাও ঝুঁকি নিতে চায় না, তাই সে মুরগেশানকে আগে ভেতরে পাঠায়। পরিস্থিতি দেখে আসার জন্য মুরগেশান ডিপোজিট ফর্ম নেওয়ার অজুহাতে ভেতরে ঢুকে সবাইকে পর্যবেক্ষণ করে আসে। বাইরে এসে জানায় কিছু একটা অস্বাভাবিক লাগছে। তবুও কারা চুরির ঝুঁকি নিতে প্রস্তুত ছিল, কারণ তার হাতে সময় খুব কম। ঠিক তখনই হঠাৎ দুটি গাড়ি এসে ব্যাংকের সামনে থামে। ভেতরে সব স্টাফ দ্রুত বেরিয়ে গাড়িতে উঠে চলে যায়। ভ্যারাথানও তাদের সঙ্গে চলে যায়। কৌতূহলী হয়ে তারা খোঁজ নিয়ে জানতে পারে কিলাকাক্কারাই ব্রাঞ্চে নতুন চুরি হয়েছে। সেখানে গিয়ে তারা দেখে ব্যাংকের সামনে মানুষের ভিড় জমে আছে। ভারাথানকে বের হতে দেখে কারা দ্রুত সরে যায়। ঠিক তখনই সেলভান পেছন থেকে এসে বলে, কি ভেবেছিলে এই শহরে শুধু তুমি একাই চোর? তারপর সে হাসতে হাসতে জানায় নতুন চুরিটাও সে নিজেই করিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দোষ গিয়ে পড়বে কারার ঘাড়েই। পরিস্থিতির যে ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে সেটা বুঝতে পেরে কারা আর তার মামা সেখান থেকে দ্রুত সরে পড়ে। আর এই ঘটনার পর ভারাথান আরো সতর্ক হয়ে যায়। সে সব ব্যাংক শাখায় পুলিশের নিরাপত্তা বাড়িয়ে দেয়। এখন কারার সামনে শুধু ঋণের বোঝা নয়, পুলিশ আর সেলভান দুজনকেই মোকাবেলা করার নতুন বিপদ এসে দাঁড়িয়েছে। কারা বুঝতে পারে সরাসরি ব্যাংকে চুরি করে আর লাভ হবে না, তাই সে সিদ্ধান্ত নেয় সেলভান যে চুরিগুলো করাচ্ছে সেই টাকায় হাতিয়ে নিতে হবে। সেলভানকে অনুসরণ করতে গিয়ে কারা জানতে পারে সে লক্ষ্মী লজে যোগাযোগ করেছে। সেখানে গিয়ে সে বুঝতে পারে সেলভানের ভাড়া করা চোরেরা এই লজেই আছে। কারা তাদের সঙ্গে তাস খেলতে বসে এবং চালাকি করে টাকার অবস্থান জেনে ফেলে। কিন্তু ঠিক তখনই সেলভান বুঝে যায় তাকে ফলো করছে এবং ফোন করে চোরদের সতর্ক করে দেয়। ফলে পরিস্থিতি মুহূর্তেই মারামারিতে গড়ায়। মুরগেশান কারাকে বাঁচাতে গেলে তার পেটে ছুরি মেরে দেয় একজন, আর কারার মাথায় আঘাত করা হয়। শেষ পর্যন্ত চোরেরা টাকা নিয়ে পালিয়ে যায়। টাকা উদ্ধার করার বদলে কারা আহত মুরগেশানকে বাঁচানোকে বেশি জরুরি মনে করে। পরে নিরুপায় হয়ে সে সেলভানকে ফোন করে জানায় তার জরুরি টাকা প্রয়োজন। এবার সে যে কোনো কাজ করতে রাজি, কিন্তু সেলভান হাসতে হাসতে জানিয়ে দেয় এখন আর কারাকে তার দরকার নেই, বরং সে কারার নাম ব্যবহার করে আরো চুরি করবে এবং সব দোষ তার ঘাড়ে চাপাবে। হতাশ হয়ে বাড়ি ফিরে কারা জানতে পারে সেলি গর্ভবতী। চারিদিকে এত সমস্যার মাঝেও এই খবর তাকে নতুন করে ভাবিয়ে তোলে। পরের দিন সে মায়ের কাছে স্বীকার করে বাবার লোনের টাকা পুরোপুরি জোগাড় করতে পারেনি। তখন মা শান্ত গলায় বলেন অন্তত তার বাবা মৃত্যুর আগে ছেলেকে দেখে যেতে পেরেছেন। আজকেই শেষ দিন। বাবার মরদেহ মর্গ থেকে নিয়ে না গেলে সেটি দাহ করে দেওয়া হবে। এমন সময় কারা জানতে পারে একটি সিনেমার শুটিং সেটে ব্যাংক থেকে 5 লাখ টাকা আসছে। সে রাস্তা আটকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পরিকল্পনা ব্যর্থ হলেও পরে ঝুঁকি নিয়ে চলন্ত গাড়িতে উঠে ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে। কিন্তু সেখানে থেকেও সে পুরো টাকা নেয় না, মাত্র 2 লাখ টাকা নিয়ে চলে আসে। পথে এক বৃদ্ধ কৃষকের সঙ্গে দেখা হয়। তিনিও ব্যাংকের ঋণের চাপে সব হারাতে বসেছে। বৃদ্ধের অসহায় অবস্থা দেখে কারার মাথায় নতুন চিন্তা আসে। আর কারা জানতো যে এই গ্রামবাসীরা সকলেই তার বাবার কথা শুনতো, আর তার বাবার কথা শুনেই সকলেই এরকম ট্রাক্টর কেনার জন্য লোন নিয়েছে। সে শুধু নিজের বাবার ঋণ নয়, গ্রামের সব কৃষকের ঋণ শোধ করার সিদ্ধান্ত নেয়। এদিকে ডিএসপি ভারাথান চুরির পেছনে ছুটতে ছুটতে প্রায় সব পুলিশ ফোর্স একদিকে পাঠিয়ে দেয়। এই সুযোগে সেলভান নিজের লোকদের দিয়ে আরেকটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। অন্যদিকে কারাও একের পর এক ব্যাংকে হানা দিতে শুরু করে। তবে প্রতিবারই সে পুরো টাকা না নিয়ে শুধু প্রয়োজনীয় টাকা নিয়ে চলে আসে। একের পর এক চুরিতে ভারাথান বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কারার পরের লক্ষ্য কোথায়। অবশেষে ম্যাপ বিশ্লেষণ করে সে মধুকুলাথুর ব্রাঞ্চে পৌঁছে যায়। কাকতালীয়ভাবে সেলভানের ভাড়া করা চোরেরাও সেদিন একই ব্যাংকে আসে। চোরেরা সেলভানকে দেখে ভুল করে নিজেদের পরিচয় ফাঁস করে ফেলে, আর তখনই সব সত্য বেরিয়ে আসে। ভারাথান গুলি চালালে দুজন চোর মারা যায়। আরেকজন স্বীকার করে তারা সেলভানের নির্দেশেই চুরি করছিল। ধরা পড়ে যাওয়ায় সেলভান পালাতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায় এবং মারাত্মক আহত হয়। যে ট্রাক্টরের লোভ দেখিয়ে সে কৃষকদের ঋণের ফাঁদে ফেলেছিল, শেষ পর্যন্ত সেই ট্রাক্টরই তার পতনের কারণ হয়।
এদিকে মামা ব্যাংকে বাকি সুদের টাকাও জমা দিয়ে দেয়। ফলে কারা অবশেষে মর্গ থেকে তার বাবার মরদেহ নিয়ে আসতে সক্ষম হয়। হাসপাতালে ভারাথান সেলভানের সঙ্গে দেখা করতে গেলে সেলভান টাকা দিয়ে বিষয়টা চাপা দিতে চায়, কিন্তু ভারাথান তার সব অপরাধ জানার পরে তাকে বাঁচিয়ে রাখে না। অন্যদিকে গ্রামের মানুষ একে একে ব্যাংকের সামনে এসে দাঁড়ায়, তাদের হাতে টাকা, তাদের নিজেদের জমির দলিল ফেরত নিতে এসেছে। ভারাথান বুঝতে পারে এগুলো কারার ডাকাতি করা টাকা, কিন্তু এত মানুষের বিরুদ্ধে সে কিছুই করতে পারে না। অবশেষে কারার বাবাকে তার শেষ ইচ্ছা অনুযায়ী পূর্বপুরুষদের পাশে দাফন করা হয়। দাফনের পর ভারাথান কারার সামনে এসে দাঁড়ায়। সে বলে, সবাই যদি ঋণ শোধ করার জন্য চুরি শুরু করে তাহলে আইন বলে কিছু থাকবে না। তখন কারা তাকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন বছরের পর বছর আয় না থাকলেও ঋণের কিস্তি দিতে হয়? এরপর সে বোঝায়, কৃষকদের অনেকেই ঋণের শর্ত বুঝতো না, তাদের ভুল বুঝিয়ে ঋণের ফাঁদে ফেলা হয়েছিল, আর সেই অন্যায়ের প্রতিশোধ হিসেবেই সে এই কাজটি করেছে। কারার যুক্তি শুনে ভারাথান বুঝতে পারে তাকে গ্রেপ্তার করলে গ্রামের মানুষের সামনে সে নায়ক হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত সে কারাকে ছেড়ে দেয় এবং সতর্ক করে দেয় ভবিষ্যতে আর কখনো অপরাধের পথে যেন সে আর না যায়। কারা প্রতিশ্রুতি দেয় সে আর কোথাও যাবে না, এই গ্রামেই থাকবে। শেষ দৃশ্যে বাবার পুরনো ট্রাক্টর চালিয়ে সে মাঠে নেমে পড়ে। বহু কষ্ট আর অভিশাপ পেরিয়ে সেই জমিতে এবার নতুন আশার বীজ বোনা শুরু হয়। মানুষের নৈতিকতাই সবচেয়ে বড় গুণ। একজন চোর হয়েও কারা অন্যদের প্রাপ্ত অধিকার পাইয়ে দিয়েছে, যদিও সে নিজেও অপরাধ করেছে। তবুও ব্যাংকের নোংরা সিস্টেমকে সে একইভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে। অনেক সময় পরিবর্তন আনতে শুধুমাত্র একজন মানুষই যথেষ্ট। সমাজের বাস্তব কিছু চিত্র এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সমাজের পদে পদে যে আরো কত ধরনের চরিত্র রয়েছে জানতে এই সিনেমাটি দেখতে পারো। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।